আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের টপিক হচ্ছে দুঘরা নগদান বই। এটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে প্রায় প্রতি বছর নগদান বই থেকে একটি প্রশ্ন এসে থাকে। সাধারণত একঘরা নগদান বই থেকে কোনো প্রশ্ন আসে না, দুঘরা নগদান বই এবং তিনঘরা নগদান বই থেকে প্রশ্ন আসবেই আমরা জানি। সেই জন্য এই টপিকটি হচ্ছে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা যদি প্রথম পার্টটি দেখে থাকো তাহলে দুঘরা নগদান বই কিভাবে করতে হয় তার একটা পুরো কনসেপ্ট পাবে। প্রথম পার্টে আমরা দুঘরা নগদান বই কাকে বলে, দুঘরা নগদান বইয়ের ছক কিভাবে আঁকবো এবং কোন কোন লেনদেনগুলো এখানে লিপিবদ্ধ হবে তা শিখব। এবং এরপরে দ্বিতীয় পার্টে আমরা দেখব একটি প্র্যাকটিক্যাল উদাহরণ। আমরা একটা বেসিকটা আমরা কিরকম শিখলাম, হাতে কলমে একটি অঙ্ক শিখব। চলো তাহলে প্রথমেই আমরা জেনে নেই যে দুঘরা নগদান বই বলতে কাকে বোঝায়। আচ্ছা, দুঘরা নগদান বই বলতে সেই বইটাই বোঝায় যে নগদান বইয়ে শুধুমাত্র ব্যাংক এবং নগদ সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়। আমাদের স্ক্রিনে দেখো লেখা আছে যে আমরা বলে দিয়েছি যে দুঘরা নগদান বইয়ে শুধুমাত্র নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়, অর্থাৎ নগদ এবং ব্যাংক ছাড়া অন্য লেনদেন এখানে লিপিবদ্ধ হবে না। আরেকটা বিষয় মনে রাখতে হবে, এটা যেহেতু নগদান বই শুধুমাত্র নগদ সংক্রান্ত লেনদেন আসবে, অনগদ সংক্রান্ত কোনো লেনদেন আসবে না। অর্থাৎ ধারে পণ্য ক্রয় বা ধারে পণ্য বিক্রয় সেগুলো কি আসবে? আসবে না, ওগুলো তো নগদ না। সেই লেনদেনটাই আসবে যেখানে নগদ জিনিসটা আছে আর কি। কিন্তু অথবা ব্যাংকও যদি থাকে তাহলে সেই লেনদেনটা আসবে। আমি যদি বলি যে ধারে পণ্য ক্রয় 10,000 টাকা, তাহলে সেটা জার্নাল করে কি আমরা ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ওখানে কি নগদ বা ব্যাংক কথাটা আসছে? আসে না। কিন্তু যদি আমি বলি যে পণ্য বিক্রয় 20,000 টাকা, তাহলে এটা জার্নাল কি করি আমরা যে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে নগদ কথাটা আসছে, তাহলে সেই লেনদেনটা আসবে। অথবা তোমরা একটা জিনিস বুঝবা যে যখন তোমার কোনো কিছু লেনদেনের মাধ্যমে তোমার ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা আসবে তাহলে সেই লেনদেনটা আসবে, অথবা নগদ টাকা চলে যাবে তাহলে সেই লেনদেনটা আসবে। এখন আমরা এখানে লিখছি যে নগদ টাকা প্রাপ্তি হলে অর্থাৎ নগদ টাকা আসলে টাকার পরিমাণ ডেবিট দিকে লিখতে হবে। তাহলে এই জিনিসটা বোঝাচ্ছে কি, আমার ব্যবসা প্রতিষ্ঠানে যখন নগদ টাকা আসে, নগদ টাকা বেড়ে যায়, আমরা নরমালি জানি যে কি ওটা হলো ডেবিট। আমি যদি লিখি যে বলি যে আমি বিক্রয় করেছি 20,000 টাকা, তাহলে আমরা বলতেছি যে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব ডেবিট, নগদ টাকা ব্যবসা প্রতিষ্ঠানে আসছে না, তাহলে ওটা ওই কি নগদের টাকার পরিমাণটা কোন দিকে লিখতে হবে? ডেবিট দিকে লিখতে হবে। আর যদি আমি লিখি যে পণ্য ক্রয় 50,000 টাকা, তাহলে তখন আমরা কি করি? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন ক্রয় বাবদ কি হয়েছে? নগদ টাকা চলে গেছে। তাহলে নগদের এই টাকার পরিমাণটা যেটা আমি যে ঘরে লিখবো নিশ্চয়ই আমার ক্রেডিট দিকেই লিখতে হবে, কারণ আমরা তো নগদান হিসাব করতেছি, তাই না? এটাই বলছে যে অপর দিকে নগদ টাকা প্রদান হলে অর্থাৎ নগদ টাকা চলে গেলে টাকার পরিমাণ ক্রেডিট দিকে লিখতে হবে। সেম এভাবে যে ব্যাংকে যখন আমরা টাকা আসবে, চেকের মাধ্যমে কেউ যদি আমার পণ্যটা বিক্রয় হয়, তাহলে চেকের মাধ্যমে পণ্য বিক্রয় হলে আমরা জানি যে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তখন কি ব্যাংকে টাকা আসতেছে না, টাকাটা ব্যাংকে বেড়ে যাচ্ছে। তাহলে ব্যাংকের টাকার পরিমাণটা তখন আমরা কোন দিকে লিখবো মেহেদি? কারণ ব্যাংক হিসাব ডেবিট যেহেতু ব্যাংকে টাকা আসছে, তাহলে ব্যাংকের টাকা পরিমাণটা ডেবিট দিকে লিখবো। আর ওইরকম ভাবে যদি ব্যাংক থেকে টাকা চলে যায়, আমি চেকের মাধ্যমে যদি পরিশোধ করি, ধরে নাও বেতন পরিশোধ চেকের মাধ্যমে, তাহলে আমার কি ব্যাংক থেকে টাকা চলে গেছে, তাহলে বেতন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা বলছি যে দুঘরা নগদান বই নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেন আসবে। তাহলে যেহেতু ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে, তাহলে ব্যাংকের হিসাবটা ছিল ক্রেডিট দিকে, তাহলে টাকার পরিমাণটাও আমার ক্রেডিট দিকে লিখতে হবে। আচ্ছা, এইটা বুঝতে হবে। তারপর আমরা লিখছি যে নগদান উদ্বৃত্ত। আমাদের প্রশ্নে অনেক সময় থাকে যে নগদ জমার উদ্বৃত্ত 10, তাহলে যখন নগদ জমার উদ্বৃত্ত 10,000 টাকা থাকবে তখন আমাকে সেটাকে লিখতে হবে যে ব্যালেন্স বিডি। এখন নগদ জমার উদ্বৃত্ত, নগদ জমা সবসময় আমরা যেহেতু এক ধরনের সম্পদ, আমরা মনে করি যে নগদ টাকা ডেবিট আর কি, তাহলে আমার ব্যালেন্স বিডি লিখে ডেবিট দিকে লিখতে হবে। হ্যাঁ, আর ব্যাংকের ক্ষেত্রে একটু উল্টো পাল্টা হয়। ব্যাংকের ক্ষেত্রে উল্টো পাল্টা বলতে কি, লেখা থাকে অনেক সময় যে ব্যাংক জমা ব্র্যাকেটে প্রশ্নে লেখা থাকবে ক্রেডিট, তখন ওই যেহেতু ব্যাংক জমা ক্রেডিট লেখা আছে ওই জন্য টাকার ঘরটা আমরা ক্রেডিট দিকে লিখবো এবং ওটা আমরা ক্রেডিট দিকে লিখবো, কিন্তু লিখে দিব হলো ব্যালেন্স জিডি। আবার যদি ব্যাংক জমা ব্র্যাকেটে লেখা থাকে ডেবিট, তাহলে আমরা ব্যাংকের যে কলাম আছে ডেবিট দিকে ওই টাকার পরিমাণটা ব্যাংকের দিকে লিখবো এবং লিখবো ব্যালেন্স বিডি। ব্যাংকের টাকাটা বসানোর আগে আমাকে দেখতে হবে যে ব্র্যাকেটে কি লেখা আছে প্রশ্নে, ডেবিট না ক্রেডিট, ঠিক আছে? আর যদি এখন বলতে পারো যে স্যার প্রশ্নে যদি ব্যাংক জমা বলা আছে, ডেবিটও লেখা নেই, ক্রেডিটও লেখা নেই, তাহলে আমি কি বুঝবো? তাহলে নরমালি ব্যাংক জমা এক ধরনের সম্পদ, তাহলে তুমি নিজে বুঝে নিবা এটা হলো কি ডেবিট সাইডে লিখবা। আচ্ছা, প্রশ্নে অনেক সময় এরকমও লেখা থাকে, যদি একটু কঠিন করতে চাই লেখা থাকতে পারে যে ব্যাংক জমাতিরিক্ত
প্রথমেই একেবারে এই কথাগুলো প্রথমেই থাকবে। তাহলে ব্যাংক জমা অতিরিক্ত যদি থাকে, ডেবিট ক্রেডিট কিছুই লেখা নাই, তাহলে তখন আমাদের এটা আবার ক্রেডিট দিকে লিখতে হবে টাকার পরিমাণটা। কারণ আমরা নরমালি জানি যে ব্যাংকের জমার অতিরিক্ত এক ধরনের দায়, আর দায় হচ্ছে হলো ক্রেডিট। আর ব্যাংক জমা অতিরিক্ত আমি আগে বলছিলাম যে আমার ব্যাংকে জমা আছে 10,000 টাকা, ব্যাংকের জমার অতিরিক্ত যদি আমি টাকা তুলে ফেলি, আমি সেখানে যদি 15,000 টাকা তুলে ফেলি, তাহলে 5,000 টাকা কি ব্যাংকের কাছে আমি ঋণী হয়ে গেলাম। এই 5,000 টাকা যেটা তুললাম আমরা, সেটাই আমাদের ব্যাংক জমা অতিরিক্ত। তখন এটা আমাদের কোন সাইডে লিখতে হবে? তখন ক্রেডিট সাইডে লিখতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা দুঘরা নগদান বই কাকে বলে এবং দুঘরা নগদান বইয়ের কিছু গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কে আলোচনা করলাম। এবারে আমরা দেখাবো যে দুঘরা নগদান বইয়ের আসলে ছকটা কিভাবে করতে হবে আমাদের পরীক্ষাতে যদি আসে। তাহলে তোমরা দেখো, আমরা বোর্ডে একটা ছক করেছি, এখানে সেটা আমাদের একটা ডেবিট পাস আছে এবং একটা ক্রেডিট পাস আছে, খেয়াল করছো কি? আচ্ছা, এখন এখানে আমাদের প্রথমে দেওয়া আছে যে তারিখ, তারপর প্রাপ্তি, র নংতে রসিদ নং, খ পিতে খতিয়ান পৃষ্ঠা এবং নগদ টাকা এবং ব্যাংক টাকা। মনে করো যে এই 6টা ঘর নাই, এইদিকে 6টা ঘর আছে, তাহলে আমরা কি দেখতেছি? তারিখ, প্রাপ্তি, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা এবং ব্যাংক টাকা। এটা হচ্ছে হলো ডেবিট সাইডের কলাম। অর্থাৎ যখন তোমার প্রাপ্তি মানে কি? পাওয়া। যে কোনো সময় তুমি নগদ টাকা যখন পাবা বা ব্যাংকে টাকা আসবে, তখন তোমাকে এই দিকে টাকার ঘরগুলোতে লিখতে হবে, তাই না? তো এখন এই ডেবিট সাইডের ঠিক 6টা কলাম বিপরীত দিকে কি হবে? ক্রেডিট সাইডে হবে। দেখো এখানেও তারিখ আছে, প্রাপ্তির জায়গায় প্রদান, যেহেতু ক্রেডিট, ক্রেডিট মানে নগদ টাকা চলে যাবে, হ্যাঁ, এইজন্য আমরা এখানে প্রদান লিখতেছি। তারপর এখানে ভাল অঙ্গতে ভাউচার নং এবং খতিয়ান পৃষ্ঠা সেম, ওই 6টা কলামেরই সেম হবে, কিন্তু প্রাপ্তির জায়গায় এখানে আমরা প্রদান লিখবো, আর রসিদ নংয়ের জায়গায় এখানে আমরা ভাউচার নং লিখবো, আর খতিয়ান পৃষ্ঠাই থাকবে। এগুলোর আসলে ওইরকম কোনো কাজ নেই, জাস্ট শুধু আমাদের ছক আঁকার জন্য। আর নগদ টাকা আর ব্যাংক টাকা, এখানে আমরা বুঝবো যে যখন আবার নগদ টাকা চলে যাবে, তখন আমি এই ক্রেডিট দিকে, যে কিছু আগে শিখলাম, তখন আবার ক্রেডিট দিকে টাকার পরিমাণ লিখতে হবে, অথবা ব্যাংকের টাকার পরিমাণ যখন হ্রাস হবে, তখন আমরা ক্রেডিট সাইডে লিখবো। এখন একটা জাস্ট এই অঙ্কটা করার আরেকটা নিয়ম হচ্ছে, অনেকে এইভাবে বলে থাকে যে যখন আমাদের লেনদেনগুলো হবে, তখন সেই লেনদেনগুলোকে মনে মনে একটা জাবেদা করে নিতে হবে। যদি জাবেদা করার পর আমার নগদ বা ব্যাংক আসে, তখন আমি লেনদেনগুলো এখানে লিপিবদ্ধ করব এবং দেখবো যে ওই জাবেদা করার পর আমার নগদান হিসাবটা আসলে ডেবিট না ক্রেডিট হচ্ছে, যেটা হবে সেটা বসাবো। এখানে একটা নিয়ম। আর আরেকটা নিয়ম বলে যে অনেকে, যে আমার এই জাবেদা করার দরকার নাই, আমি মনে মনে চিন্তা করবো যে আমার নগদ টাকা আসছে না চলে গেছে। যদি নগদ টাকা আসে, মনে মনে চিন্তা করে তাহলে প্রাপ্তির এইদিকে লিখবো, আর যদি ব্যবসা থেকে নগদ টাকা চলে যায়, তাহলে আমরা ক্রেডিট সাইডে লিখবো। আচ্ছা, আমি দুটোই করার চেষ্টা করব, তোমাদের কাছে যেটা ইজি মনে হবে আমাকে বলবে, তো বা তোমার যেটা ইজি মনে হবে পরীক্ষার খাতায় তুমি সেভাবে করার চেষ্টা করবে। আচ্ছা, অনেক সময় আমাদের পরীক্ষাতে প্রথমে লেখা থাকে এরকম, যে ধরে নাও যে নগদ জমা উদ্বৃত্ত 10,000 টাকা এবং ব্যাংক জমা উদ্বৃত্ত 15,000 টাকা। তাহলে ব্যবসার শুরুতে যখন এই উদ্বৃত্ত কথাটা থাকবে, আমি কিছুক্ষণ আগে শিখালাম যে উদ্বৃত্ত থাকলে আমাদের কি লিখতে হবে? ব্যালেন্স বিলি লিখতে হবে। তাহলে নগদ জমার উদ্বৃত্ত, নগদ জমা বলতে, নগদ আমরা জানি যে এক ধরনের সম্পদ, তাহলে নগদ জমা বলতেই এমনি নরমালি আমরা বুঝি ডেবিট আর কি। তাহলে এই ডেবিট 10,000 টাকা, আমার নগদ টাকা আছে, হ্যাঁ, তাহলে আমি এখানে ডেবিট দিকে কত লিখবো? 10,000 টাকা লিখবো। এবং এই নগদ জমার উদ্বৃত্ত 10,000 টাকা লেখা থাকলে আমরা সেটাকে কি লিখবো? ব্যবসার শুরুতে ব্যালেন্স বিলি। তাহলে এখানে আমরা লিখে দিলাম ব্যালেন্স বিলি। আচ্ছা, এটা যদি কোনো একটা সাল বা তারিখের হয়, আমরা সেটা যদি এখানে লিখলাম 2017 এবং দেখা যাচ্ছে যে জানুয়ারি 1। আচ্ছা, তারপর আবার বলছে ব্যাংক জমার উদ্বৃত্ত। ব্যাংক জমার উদ্বৃত্ত আমি নরমালি জানি যে এটা ব্যাংক জমা মানে কি, যদি ডেবিট ক্রেডিট কিছুই বলা নাই, তাহলে আমি ধরে নিব যে ব্যাংক হিসাব এক ধরনের সম্পদ হিসাব এবং এটা ডেবিট দিকে। তাহলে ব্যাংক জমার উদ্বৃত্ত লেখা আছে কত? 15,000 টাকা। এখানে আমি 15,000 টাকা লিখলাম। তাহলে এটা আমি ওই ব্যালেন্স বিলি লিখেই তো লিখলাম, তাই না? এখন অনেক সময় এরকম থাকে যে আমরা আবার ধরে নাও, এখানে আমি এক করলাম না, নগদ জমার উদ্বৃত্ত কত? 20,000 টাকা ধরে নাও, মনে করো আছে, এবং এই ব্যাংক জমার উদ্বৃত্ত এখানে দেওয়া আছে 25,000, হ্যাঁ, এবং এখানে ব্র্যাকেটে তোমার হচ্ছে হলো ক্রেডিট লেখা আছে। মনে করো ব্যাংক জমার উদ্বৃত্ত লিখে, মানে এর আগে দেখলাম আমার ডেবিট ক্রেডিট কিছুই লেখা নেই, কিন্তু ব্যাংক জমার উদ্বৃত্ত লিখে ব্র্যাকেটে লেখা আছে ক্রেডিট আর কি। তাহলে তখন আমার করতে হবে
আমি এবার দ্বিতীয়টা এখানে আমার কি লেখা আছে ব্যাংক জমা না প্রথমে নগদ জমা উদ্বৃত্ত 20000 টাকা, তাহলে আমি এখানে 20000 টাকা লিখলাম ব্যালেন্স বিডি লিখে। তারপর এখানে আমার ব্যাংক জমার উদ্বৃত্ত ব্র্যাকেটে আমি লিখে দিয়েছি ক্রেডিট। তাহলে কি আমি আর ডেবিট দিকে লিখতে পারবো? ডেবিট দিকে লিখতে পারবো না, আমাকে ক্রেডিট দিকে লিখতে হবে। তাহলে ক্রেডিট দিকে কত টাকা লিখবো? 25000 টাকা। তাহলে ব্যাংক জমার যেহেতু বলছে তাহলে ব্যাংকের কলামে কিন্তু লিখবো। তাহলে ব্যাংকের কলামে আমরা 25000 লিখলাম। হ্যাঁ, এখন তারিখ একটা ধরে নাও, যদি ওই 2017 থাকে 2017 জানুয়ারি 1 এবং ব্যাংক জমার অতিরিক্ত ব্র্যাকেটে ক্রেডিট লেখা আছে, তখন আমরা এখানে লিখবো ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি ব্যালেন্স বি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে তোমার ব্যাংক জমাটা নিয়েই তোমাকে দেখতে হয়েছে। ব্যাংক জমার উদ্বৃত্ত ব্র্যাকেটে যদি ডেবিট লেখা থাকে তাহলে ব্যালেন্স বিডি লিখে ডেবিট দিকে লিখবা, যদি ব্র্যাকেটে ক্রেডিট লেখা থাকে ক্রে লেখা থাকে তাহলে মনে করবে ক্রেডিট, তাহলে ব্যালেন্স বিডি লিখে ব্যাংকের টাকা পরিমাণটা ক্রেডিট দিকে লিখবা। অথবা যদি ব্যাংক জমার উদ্বৃত্ত লিখে ডেবিট ক্রেডিট কিছুই লেখা না থাকে তাহলে তখন আমরা মেহেদি কোন দিকে লিখবো? ডেবিট সাইডে লিখবো। তাহলে এইটা তো আমাদের মনে হয় কোনো কিছু সমস্যা হবে না। আচ্ছা, অনেক সময় এখানে ব্যাংক জমার উদ্বৃত্ত না লেখা থাকে, অনেক সময় আমি কিছুক্ষণ আগে শিখলাম যে এবং ব্যাংক জমা অতিরিক্ত যদি লেখা থাকে, এবং ব্যাংক জমা অতিরিক্ত 8000, হ্যাঁ, তাহলে আমি এটা কিছুই বলা নাই, জাস্ট লেখা আছে ব্যাংক জমা অতিরিক্ত 8000 টাকা। তাহলে 26 এটা আমরা কোন দিকে লিখবো? স্যার এটা ক্রেডিট দিকে লিখবো। তাই কি? হ্যাঁ। আচ্ছা, কেন ক্রেডিট দিকে লিখবো? স্যার এটা কিন্তু দায়। দায় একদম, বাহ, খুবই সুন্দর। ব্যাংক জমার অতিরিক্ত আমি ইয়া করে ফেলছি, তাহলে এটা নরমালি আমরা জানি ক্রেডিট আছে। তাহলে তখন আমরা এখানে ব্যালেন্স বিডি লিখে আমরা চলো ক্রেডিট দিকে 8000 টাকা লিখি। তাহলে এই যে তিনটা আমি জিনিস শিখালাম, এই রকম ছাড়া পরীক্ষাতে কিন্তু ভাবে আসবে না। তোমরা যদি এই মানে যেভাবে আসুক না কেন উদ্বৃত্তর ব্যাপারটা প্রথমে ব্যালেন্স বিডি কিভাবে লিখবো আমি যে জিনিসটা ক্লিয়ার করে দিলাম সেটা কিন্তু এখন এখানে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এখন যদি আরেকটা একটু অন্যভাবে আসতে পারে অনেক সময়, একটু আমি বলে নিই। পরীক্ষাতে মানে বোর্ডের অঙ্কগুলোতে থাকে এরকম সাধারণত, ধরে নাও নগদ 15000 টাকা, আসবাবপত্র 20000 টাকা নিয়ে ব্যবসা শুরু। তখন কিন্তু আমাদের জমা টমা লেখা থাকলে আমরা ব্যালেন্স বিডি লিখবো, তখন আমরা কিন্তু ব্যালেন্স বিডি লিখতে পারবো না। তাহলে আমরা কি লিখবো তখন? আচ্ছা, তখন হচ্ছে আমাদের নগদ 15000 টাকা, আসবাবপত্র 20000 টাকা নিয়ে ব্যবসা শুরু। আমরা বলছিলাম যে এই ধরনের অঙ্কগুলোতে শুধুমাত্র নগদ সংক্রান্ত লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়। তাহলে আসবাবপত্র যে এটা কি নগদ সংক্রান্ত? এটা কিন্তু নগদ না, আসবাবপত্র তো আমরা আর করব না। আসবাবপত্র যে জার্নালটা যদি হতে পারে আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। কিন্তু নগদ আমার কত আছে? 15000 টাকা, এটা তো নগদ সংক্রান্ত লেনদেন। তাহলে এটা একদিক দিয়ে কি হবে? নগদ টাকা আমার ব্যবসায় বাড়বে, নগদ হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট, তাই না? তাহলে এই 15000 টাকা যে নগদ হিসাব যেহেতু ডেবিট হচ্ছে, তাহলে কোন দিকে লিখবো আমি? নগদের দিকে লিখবো না? আচ্ছা, নগদের দিকে 15000 টাকা লিখলাম। আর এই নগদান হিসাব ডেবিট 15000 টাকা, এটা কার জন্য ডেবিট হলো? মূলধনের জন্য ডেবিট হলো না? নগদ 15000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে আমরা জার্নাল কি করি যে নগদান হিসাব ডেবিট 15000 টাকা, আর মূলধন হিসাব ক্রেডিট 15000। তাহলে নগদান হিসাব ডেবিট, আমরা ডেবিট দিকে টাকার পরিমাণ যেটা যে দিকে থাকবে নগদ টাকা সেটা আমরা দিকে লিখবো। তাহলে আমরা ডেবিট দিকে 15000 লিখলাম। লেখার পর এখানে আমরা প্রাপ্তির ঘরে আমরা কি লিখবো? আমরা লিখবো যে ওই যে নগদ টাকা কিসের জন্য হয়েছে? মূলধন হিসাবের জন্য। বিপরীতটা লিখতে হয়, তাহলে এখানে আমরা তখন লিখে দিব মূলধন হিসাব আর তারিখ দিয়ে এরকম ভাবে দেব। তো তাহলে এই আমি যত যে কয়টা দেখালাম এই কয়টা যদি তুমি মনে রাখতে পারো, বা ভিডিওটা তো থাকবে, ভিডিও দেখে নেবে। আর বোর্ডের যে অঙ্কগুলো আমি এটা করানোর পরও আরো যেগুলো বলে দিব সেগুলো যদি করো তাহলে 100% তোমার পরীক্ষাতে যেভাবে আসবে না কেন প্রথমটা তোমার সলভ হয়ে যাবে। আমি সবগুলো বলে দিলাম। এখন বাকিগুলো আর কি একটু আসতে পারে।